আসসালামু আলাইকুম। আমরা ক্রেডিট অপারেশনস ম্যানেজমেন্টের ম্যাথ দেখতেছিলাম রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিসের ম্যাথ 97তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় 96তম তে আসেনি। 97 97 মানে গত বছর 98 তে আসছিল, 97 তে আসেনি, 96 আসছিল। হ্যাঁ, তো আমাদের এই তারপর রেশিও অ্যানালাইসিস ম্যাথ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা 99 দিব, 99 দিয়ে দেই, 97 মিস গেছিল। হ্যাঁ, এই 97 আসেনি, তাহলে এখানেও আমাদের আসার কথা না যদি আমরা ধারাবাহিক এইভাবে যদি দেখি, কিন্তু না, এইভাবে আমাদের কোশ্চেন হয় না। তো রেশিও অ্যানালাইসিস কমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো এখানে আমাদের এই রেশিও অ্যানালাইসিসটা একটু ভালো মতো দেখবো এবং সূত্রগুলো যদি দেখি তাহলে আমরা সহজে এটা করতে পারি। আচ্ছা, তো গতদিন আমরা এটা দেখেছিলাম, এটা নিয়ে আরেকবার শুরু করি প্রথম থেকে। এটা অঙ্কটা আমাদের একটা অঙ্ক যদি আমরা ভালো মতো দেখি তাহলে পরের অঙ্কগুলো সহজ হবে আমাদের কাছে। তো এখানে একটা প্রতিষ্ঠানের পদ্মা কোম্পানির একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। হ্যাঁ, ব্যালেন্স শিট দেওয়া আছে, সেই ব্যালেন্স শিটে আমাদের সম্পদ দেওয়া আছে এবং দায় সম্পদ দেওয়া আছে, দায় এবং আমাদের ক্যাপিটাল দেওয়া আছে, মানে কোন স্টক ক্যাপিটাল দেওয়া আছে বা স্টক দেওয়া আছে। তো আমাদের এখানে এগুলো হচ্ছে আমাদের কাছে সম্পদ, এগুলো হচ্ছে আমাদের কাছে দায় এবং আমাদের শেয়ার ক্যাপিটাল। তো সম্পদের দিকে আমাদের বুঝতে হবে। সম্পদ যখন দেখতে যাব, মানে অ্যাসেট যখন দেখতে যাবো, অ্যাসেট হচ্ছে দুই ধরনের, এটা আমাদের বুঝতে হবে আগে। অ্যাসেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে একটি হচ্ছে কি একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট সিএ, আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। এটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের এখানে সেটা আইডেন্টিফাই করতে হবে কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা ফিক্সড অ্যাসেট। তো এটা আইডেন্টিফাই করা সহজ। আমরা কারেন্ট অ্যাসেট কোনগুলি, কারেন্ট অ্যাসেট এখানে আমাদের ফিক্সড অ্যাসেটটা আপনি আইডেন্টিফাই করবেন, তাহলে কারেন্ট অ্যাসেট আইডেন্টিফাই করা সহজ। যেমন প্লান্ট অ্যাসেট, দালান কোঠা, বিল্ডিং, ফার্নিচার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ। যে প্লান্ট, এটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ। যদি এখানে আমাদের বিল্ডিং থাকতো তাহলে সেটাও স্থায়ী সম্পদ, যদি আমাদের ফার্নিচার থাকতো সেটাও স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ বাদে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। মানে এই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। হুম, আচ্ছা, অ্যাসেট নির্ণয়ের এটা আমাদের কাছে অনেক ইজি বা সহজে আমরা পারবো। আর এই পাশে আমাদের যেটা থাকবে, আমাদের দায় এবং মালিকানার পাশে যেটা থাকবে সেখানে আমাদের দেখতে হবে যে লাইবিলিটি যদি দেখি, দায় লাইবিলিটিসকে এরকম ভাবে দুই ভাগে ভাগ করতে পারি। লাইবিলিটিস দুই ভাগে কি কি? একটি হচ্ছে আমাদের লাইবিলিটিস থাকবে কারেন্ট লাইবিলিটিস সিএল, আরেকটি হচ্ছে আমাদের কাছে থাকবে লং টার্ম লাইবিলিটিস এলএল। তো কোনগুলো কারেন্ট লাইবিলিটিস, কোনগুলো লং টার্ম লাইবিলিটিস, এই সংজ্ঞাগুলো না গিয়ে কোন ধরনের আইটেম বেশি থাকে আমাদের সেই আইটেমগুলোতে গেলে আমাদের বেশি ভালো হবে। কারণ সংজ্ঞা দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনার আপনার কাছে একটু বিরক্ত বা একটু খারাপ লাগবে। হ্যাঁ, আর যদি আমি ডাইরেক্ট বলি তাহলে আপনার কাছে বেশি ভালো লাগবে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কারেন্ট লাইবিলিটিস, এক বছরের মধ্যে যে লাইবিলিটির দায়গুলো পরিশোধ্য সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। আর যে লাইবিলিটিটা এক বছরের অধিক, এক বছর না তার অধিক সময় ধরে পরিশোধ্য, সেটা হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটিস। আচ্ছা, তাহলে সবচেয়ে জানার সহজ উপায় হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, এই যে কারেন্ট লাইবিলিটিস, এই যে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল এপি, নোটস পেয়েবল এগুলো হচ্ছে আমাদের কাছে, এই দুটাই সাধারণত থাকে, আর কিছু থাকে না। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল এই দুটাই সাধারণত থাকে। আর এই লং টার্ম লাইবিলিটি থাকে আমাদের মর্টগেজ, ব্যাংকের যে মর্টগেজ থাকে সে মর্টগেজ পেয়েবল থাকে, তারপরে আর কি থাকে, বন্ড থাকে, ডিবেঞ্চার থাকে, এই তিনটা থাকার কিছু থাকে না। তাহলে এই লং টার্ম লাইবিলিটি কোনগুলো? লং টার্ম লাইবিলিটি হলো আমাদের থাকবে মর্টগেজ, এইখানে যে মর্টগেজ দেওয়া আছে, মর্টগেজ
মর্টগেজ বন্ড, ডিবেঞ্চার, এই তিনটা আমাদের থাকে। অতএব একটু মনে রাখবেন এই তিনটাই, যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটিস, আর মর্টগেজ বন্ড ডিবেঞ্চার, এই তিনটা থাকে, এই তিনটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। আমাদের ইজি, আমরা অ্যাসেটের ক্ষেত্রেও কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট বুঝলাম সংক্ষেপে, আর কারেন্ট লাইবিলিটিস এবং লং টার্ম লাইবিলিটিস এটা আমরা সংক্ষেপে বুঝলাম। আচ্ছা, আর তারপরে এখানে আমাদের লাইবিলিটি এবং অ্যাসেটের কথা গেল। এখন এটা বাদেও আমাদের কাছে কমন স্টকের কথা বলা থাকবে। এই যে কমন স্টক এবং আমাদের রিটেন আর্নিং, এই দুটো মিলে হচ্ছে আমাদের কাছে মালিকানা সত্ত্ব বা স্টক হোল্ডার ইকুইটি বলে। স্টক হোল্ডার ইকুইটি, কমন স্টক তো এটা ক্যাপিটাল স্টক বা ক্যাপিটাল, আর এই রিটেন আর্নিং অর্থাৎ থাকলে এটাকে বলে ক্যাপিটাল স্টক হোল্ডার ইকুইটি বলে। তো এই যে এতগুলো কথা বললে হয়তো বা আপনার মনে থাকবে না, যখন আমরা একটু চর্চা করব, মানে ওটা করব, তখন আপনার বেশি মনে থাকবে। তো এই বিষয়গুলো টুকটাক একটু মনে রাখতেও হবে আমাদের। তো এখানে আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, তাহলে আপনারা ইতিমধ্যে জেনে গেছে ব্যালেন্স শিটে কি কি থাকে। ব্যালেন্স শিটে কি কি থাকবে, আমরা ম্যানেজার যে আমাদের ব্রাঞ্চে ব্যালেন্স শিটটা বের করে, সেই ব্যালেন্স শিটে কি কি থাকে। ব্যালেন্স শিটে আমাদের থাকবে সম্পদ, মানে অ্যাসেটস, সম্পদ সমূহ থাকবে। আর কি থাকবে, লাইবিলিটি থাকবে, আর কি থাকবে, স্টক হোল্ডার ইকুইটি বা শেয়ার হোল্ডার ইকুইটি, এই তিনটা আইটেম থাকবে ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে এই তিনটা আইটেম থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাসেট, এই দুটো হচ্ছে আমাদের কাছে লাইবিলিটি, এই দুটো হচ্ছে আমাদের কাছে স্টক হোল্ডার ইকুইটি, এই তিন আইটেম থাকে। আচ্ছা, অঙ্ক করতে গেলে আপনাকে দুইটা স্টেটমেন্টের থাকবে ইনফরমেশন দেওয়া থাকবে, একটা হচ্ছে ব্যালেন্স শিটের, আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের। এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, মানে আয় বিবরণী। তাহলে আয় বিবরণীতে কি কি থাকবে, আয় বিবরণীতে আমাদের থাকে আয় আর ব্যয়, আর কিছু না। ব্যালেন্স শিটে যেমন তিনটা থাকে, এখানে থাকবে আমাদের এক নাম্বার থাকবে আমাদের আয়গুলো আসবে, এখানে ইনকাম বা রেভিনিউ আসবে, আর দুই নাম্বার হচ্ছে আসবে কি এক্সপেন্স আসবে। এই তাহলে আমরা এখানে যে দফাগুলো আমরা দেখবো, হয় আয় না হলে ব্যয় দেখবো। তাহলে এখানে দেখুন, খেয়াল করে একটু, এখানে নেট সেল দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, এটা আয় বিবরণীর দফা 25,000 টাকা। তারপর সেলস অন অ্যাকাউন্ট, বাকিতে বকেয়া সেল দেওয়া আছে 4,20,000 টাকা। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস 20,000 টাকা, মানে বিক্রয় ফেরত, বিক্রয় করেছি 4,20,000, সেখান থেকে ফেরত হয়েছে 80,000, তাহলে নিট বিক্রয় কত হয়েছে, 4,20,000 থেকে 20 বিক্রি করেছিলাম, সেখান থেকে 20,000 ফেরত আসছে, তাহলে 4,00,000 টাকা আমাদের নিট বিক্রয় হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আছে 3 নাম্বার, কস্ট অফ গুডস সোল্ড 1,98,000, মানে বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রি করেছি তার ব্যয়টা হচ্ছে, আমরা কত টাকার বিক্রি পেলাম, নিট বিক্রি কত টাকা পেলাম, এই 4,20,000 থেকে 20,000 যখন আমরা বাদ দিলাম, তখন আমরা কি হয়েছে, 4,00,000 টাকা পাইছি। এই 4,00,000 টাকা যে বিক্রয় করলাম, এই পণ্যটা অবশ্যই আমরা কিনে আনছিলাম বা উৎপাদন করেছিলাম, সেটা ব্যয় হয়েছিল কত, এই যে 1,98,000 টাকা। এই 1,98,000 টাকার পণ্য আমরা ব্যয় করেছি, বিক্রি করেছি 4,00,000 টাকায়। তারপরে আছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 33,000 টাকা। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে 33,000 টাকা আমরা নিট ক্যাশ এসেছে আমাদের। তো এগুলো আইটেম প্রত্যেকটা বুঝিয়ে দিলাম, এগুলো কাজগুলো কি হবে আমরা এখন দেখবো যে কেমনে কাজগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, তার প্রথমে বলছে কারেন্ট রেশিও। এই যে প্রথমে বলছে কি কারেন্ট রেশিও কি জানি আমরা, এটা এমন একটি রেশিও, আপনার রেশিও অঙ্ক থাকলে এটার ব্যবহার হবেই দিবেই।
কারেন্ট রেশিও। শুধু এই আপনাদের পরীক্ষায় না, যে কোনো একাডেমিক পরীক্ষায়, মানে যে যে ইয়ারে আমাদের এই যে রেশিও অ্যানালাইসিস ছিল, এই কারেন্ট রেশিও থাকবেই। তাহলে কারেন্ট রেশিও সূত্রটা হচ্ছে কি, কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি, এটা হচ্ছে সূত্র। কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি, কারণ যারা লোনে কাজ করে, যারা অ্যাডভান্সে কাজ করে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে। কারেন্ট অ্যাসেট মাইনাস ভাগ কারেন্ট লাইবিলিটিস হয়ে হচ্ছে আমাদের কারেন্ট রেশিও। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কোনগুলো? কারেন্ট অ্যাসেট গুলো এই যে এখন আপনাকে জানতে হবে, ওই যে আমি বললাম যে কারেন্ট অ্যাসেট, তাই না? তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো? আমরা ব্যালেন্স শিট দেখতে যাবো। অ্যাসেট অ্যাসেট কোথায় থাকে? ব্যালেন্স শিটে থাকে। তখন ব্যালেন্স শিটের দৌড় মারবো, এই যে ব্যালেন্স শিটের দৌড় মারবো। আমি বলছিলাম যে আমাদের ব্যালেন্স শিটে সচরাচর যে অঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাদের ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট দেওয়া থাকে। তো এটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড অ্যাসেট, প্লান্ট। তার মানে কি, এই তিনটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে এই তিনটা টাকা যদি আমরা যোগ করি, এই তিনটা টাকা যদি যোগ করি, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাবো, তাই না? তাহলে সেটা আমরা এখানে করেছি। কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি ঠিক ওই একই রকম ভাবে এখানে কারেন্ট লাইবিলিটি কি কি আছে? একটা আছে কারেন্ট লাইবিলিটি, এই যেটা অ্যাকাউন্ট পেয়েবল। মর্টগেজ তো এটা লং টার্ম লাইবিলিটি, তাই না, যেটা এর আগে আলোচনা করলাম। তাহলে এই যে 50,000 টাকা, শুধু একটাই আমাদের কারেন্ট লাইবিলিটি। তাহলে এখানে আমাদের কারেন্ট অ্যাসেট গুলো সবগুলো তিনটা যোগ করেছি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, তিনটা যোগ করে লিখেছি। আর এখানে কারেন্ট লাইবিলিটি লেখার ভিতরে পড়ে গেছে কারেন্ট লাইবিলিটিস, এটা সরাসরি কত? এই যে 50,000। তাহলে আমরা এখানে 1,40,000 কে 50,000 ভাগ করেছি, এত অনুপাত পেয়েছি। এখন এই যে অনুপাতটা, এটা কি বোঝাচ্ছে? যে আমাদের দায় যখন 1 টাকা, তখন সম্পদ হচ্ছে এত টাকা। তাহলে 1 টাকা দায়ের পিছনে স্ট্যান্ডার্ড মানটা কি? আমাদের দায় যদি 1 টাকা থাকে, তাহলে সম্পদ থাকবে কত? 2 টাকা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। 1 টাকা দায় থাকলে সম্পদ থাকবে 2 টাকা। তাহলে এখানে আমাদের 2 টাকা বেশি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে মানে প্রতিষ্ঠানটা আমাদের কাছে ভালো অবস্থানে আছে। তো সেটা এখানে কমেন্টে লিখে দেওয়া আছে, যে কমেন্টে দেওয়া আছে, দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ কারেন্ট রেশিও 2:1, হিয়ার দ্য ক্যালকুলেটেড রেশিও 2.8:1, হুইচ এক্সিড দ্য স্ট্যান্ডার্ড। এটা কি করেছে? আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে অতিক্রম করেছে। সো দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ পদ্মা কোম্পানি ইজ সাউন্ড। ফাইন্যান্সিয়াল পজিশন মানে আর্থিক অবস্থা, পদ্মা কোম্পানির আর্থিক অবস্থা ভালো। অ্যান্ড ইট হ্যাজ অ্যাবিলিটি টু পে দ্য কারেন্ট লাইবিলিটি, এবং তার কারেন্ট লাইবিলিটি পরিশোধ করার সামর্থ্য রয়েছে, তার সামর্থ্য রয়েছে। কারেন্ট লাইবিলিটি সে পরিশোধ করবে, তার সামর্থ্যটা রয়েছে। এখন কথা হলো যে আপনাকে এটা লিখতে হবে কিনা। এটা আপনি অঙ্ক করতে পারলেন, এটা হয়তো করতে পারলেন, কিন্তু এটা লেখা আরেক বিপদের ব্যাপার। তাহলে এটা কি বলছে এখানে? এখানে এখানে কি আমাদের কমেন্ট দিতে বলছে? অঙ্কে যদি দিতে বলে, যেমন কম্পিউট দ্য ফলোইং রেশিও এত অ্যান্ড মেক কমেন্ট অন দিস, এবং কমেন্ট দিতে বলছে, আপনাকে কমেন্ট দিতে বলছে। তার কমেন্ট যে যে জায়গায় প্রাসঙ্গিক কমেন্ট লাগবে, সে জায়গায় আপনাকে কমেন্টগুলো দিতে হবে। আচ্ছা, তারপরে বলছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও আমরা দেখছি কারেন্ট রেশিওর যে পরের যে সূত্রটা, সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও কি? যে কুইক অ্যাসেট লাগবে আর কুইক লাইবিলিটিস লাগবে। আগে দেখছিলাম কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, এখন আসবে কুইক। কুইকতে কোনটা আসবে? কুইকতে আমাদের আসবে আমাদের কারেন্ট লাইবিলিটি যেটা থাকবে, সেখান থেকে আমাদের ইনভেন্টরি এবং প্রিপেইড, এই দুটো যদি বাদ দেই, একটু খেয়াল করবেন, এই দুটো বাদ দিতে হবে। আমাদের ইনভেন্টরি এবং প্রিপেইডটা যদি বাদ দেই, এই যে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স যদি বাদ দেয় কারেন্ট অ্যাসেট থেকে, তাহলে কারেন্ট অ্যাসেট কত বের করেছিলাম? 40। সেখান থেকে ইনভেন্টরি কত? এই যে 41 বের করেছিলাম। সেখান থেকে ইনভেন্টরি আমাদের কত আছে? এই যে এখানে ইনভেন্টরি 60,000 আছে। এই 60,000 টাকা যদি বাদ দেয়, আর অঙ্কের মধ্যে আমাদের প্রিপেইড দেওয়া নাই, ওই জন্য শূন্য ধরেছে, প্রিপেইড দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে মাইনাস করতাম। তাহলে আমরা এটা করবো কত? 80,000 টাকা। অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারেন, যে ওটা যদি করবেন না, অর্থাৎ ইনভেন্টরি টাকাটা খালি নেবেন না, এই দুটো নেবেন, এটা নেবেন আর এটা নেবেন। তার মানে এটা আর এটা আমরা যোগ করবো, করলে কত হচ্ছে? 80,000, তাই না? সে 80,000 টাকা এখানে কিন্তু আমরা করেছি, যেভাবে যাবে 80,000-ই আসবে। এই যে 80,000। তাহলে কুইক লাইবিলিটি কি হবে? কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট লাইবিলিটি 50,000 ছিল, ব্যাংক ওভারড্রাফট অঙ্কে দেওয়া নেই, কিন্তু যদি থাকতো তাহলে মাইনাস হতো। তাহলে এটা মাইনাস কত হবে? 0 করছে, তাহলে কত? 50,000। তো এটা আমরা ভাগ করেছি,
কত 80,000 ভাগ 50,000 করে আমাদের এটা। তাহলে অ্যাসিড টেস্ট রেশিওতে আমাদের অনুপাত কি হবে? আমাদের অনুপাত 1:1। অনুপাত কি হবে? 1:1। এটা স্ট্যান্ডার্ড রেশিও। তাহলে আমাদের এখানে কি আছে? মানে 1 টাকা যদি দায় থাকে, আমাদের অ্যাসেট থাকবে কত? 1 টাকা। তাহলে এখানে আমাদের 1 টাকা বেশি আছে, তাহলে এটাও আমাদের কি থাকবে? পদ্মা কোম্পানির অবস্থা ভালো থাকবে এবং এটা কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার সামর্থ্য রয়েছে। মানে ওই কথাটা আমরা লিখবো আর। ঠিক একই রকম ভাবে টার্নওভার, এই টার্নওভারের কিন্তু আমি বলছিলাম যে টার্নওভারের কিন্তু অনেকগুলো টার্নওভার আছে। টার্নওভার কিন্তু মনে রাখার একটা সূত্র আছে। মানে আপনারা প্রথমে ক্লাসটা দেখবেন, না এখনো মধ্যে আপলোড করা হয় না ইউটিউবে, আজকে করব। তো ওই ক্লাসটা দেখলে আপনার এই টার্নওভারের সূত্রটা সহজে আপনি মনে রাখতে পারবেন। যার টার্নওভার নির্ণয় করতে বলবে তার এভারেজ দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে রিসিভেবল টার্নওভার, তাহলে এভারেজ রিসিভেবল দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করব? সেলসকে ভাগ করব। মানে যার দ্বারা সৃষ্টি হবে সেটা আমরা মানে ক্রেডিট সেলকে আমরা এভারেজ রিসিভেবল দ্বারা ভাগ করব। এভারেজ রিসিভেবল কি? আমরা ওপেনিং ক্লোজিংটা যোগ করে 2 দ্বারা ভাগ দেব। তাহলে ক্রেডিট সেল এখানে বিয়োগ করলাম কত? বের করলাম 4,20,000 মাইনাস 20,000, যেটা আলোচনা করলাম। এখানে ক্রেডিট সেল কত ছিল? এই যে 4,20,000। এখান থেকে রিটার্নটা বাদ দিছি। রিটার্নটা বাদ দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কাছে আচ্ছা, তাহলে 4,20,000 থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে থাকবে কত? 4 লক্ষ। তাহলে এই 4 লক্ষ হচ্ছে আমাদের কাছে ক্রেডিট সেল। তাহলে সেখান থেকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কেমনে পাবো? এই যে 2008-9 এর যে রিসিভেবল আছে দুইটা সালের যে রিসিভেবল আছে, এই দুইটা সালের রিসিভেবল যোগ করে আর ভাগ করব। রিসিভেবল কত? এই যে রিসিভেবল নিট, এটা লেখে এই যে এটা হচ্ছে 2009 এর, এটা হচ্ছে 2008 এর। 2008 এরটা হচ্ছে ওপেনিং, 2009 এরটা হচ্ছে ক্লোজিং। তাহলে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের কাছে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। কত? 62,500। তাহলে 62,500 দ্বারা ওকে ভাগ করেছে করে এতটাই। নর্মালি ক্যারির অ্যালাউড কত? 4 থেকে 6 টাইম, মানে 4 থেকে 6 বার পর্যন্ত আমরা দেনাদারের কাছ থেকে রিসিভ করতে পারি। নর্মালি এটা হচ্ছে নর্মাল পিরিয়ড। দেনাদার আমাদের বছরের মধ্যে 4 থেকে 6 বারের মধ্যে 6 বারের মধ্যে যে টাকা দেয় দেনাদার, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে নর্মাল। কিন্তু যদি আর কম দেয় তাহলে হচ্ছে আমাদের কাছে অস্বাভাবিক, এটা ভালো না। আর যদি বেশি দেয় তাহলে সেটা ভালো। একজন দেনাদার যতবার বেশি টাকা দিবে তত আমাদের কাছে বেশি ভালো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কতবার দিচ্ছে? 4 থেকে 6 বার হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে দিচ্ছে হচ্ছে কত? 6.40, মানে 6 এর বেশি বার দিচ্ছে। তাহলে দ্য রেশিও শো এত টাইম আমাদের দিচ্ছে। সো দ্য ক্যাশ কালেকশন ফ্রম রিসিভেবল স্যাটিসফ্যাক্টরি। আমাদের এটা কি? সন্তোষজনক। এখন রিসিভেবলের কাছ থেকে যে ক্যাশ কালেকশন করছে এটা আমাদের কাছে সন্তোষজনক। তারপরে আছে এই অঙ্কেও যদি আপনি এরকম অঙ্কই কিন্তু গতবার এসেছিল। তো এরকম অঙ্ক, যদিও এই অঙ্কটা আমাদের জানা অত্যন্ত জরুরি, এইরকম অঙ্ক এবার না দিলেও আমাদের এই ফর্মুলার বা ফরম্যাটটা আমাদের জানা জরুরি। এই জন্য এটা দেখাচ্ছি। তারপরে আমরা অন্য ফরম্যাটের একটা অঙ্ক দেখবো এরপরে সামনে দিয়ে। তারপরে আছে ক্যাশ রিটার্ন অন সেল। তাহলে ক্যাশ রিটার্ন অন সেলের কথা বলছে, মানে আমরা যে ক্যাশ রিটার্ন পাইছি অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাছ থেকে, ক্যাশ রিটার্ন পাইছি ইনকাম স্টেটমেন্টের যে দফা, সেই রিটার্ন পাইছি 33,000, আমরা নিট সেল দ্বারা ভাগ করব। তাহলে এখানে বলছে ক্যাশ রিটার্ন মানে ক্যাশ যেটা পেয়েছি সেটা সেলের উপর কত পার্সেন্ট হবে সেটা আমরা করবো। এখানে এটা কিন্তু কমেন্ট লেখার দরকার নেই, কারণ এটা স্ট্যান্ডার্ড মান দেওয়া নেই, আদর্শ ভ্যালুটা দেওয়া নেই। ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, ক্যাশ রিটার্ন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত পেয়েছি? অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এই যে এটা সবার শেষে যে সমন্বয় নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস কত? 33,000। 33,000 টাকা পেয়েছি। তাহলে এখানে আমাদের নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস 33,000 টাকা। আর এভারেজ লাইবিলিটি বলতে আমরা যে যত ধরনের লাইবিলিটি আছে আমাদের লং টার্ম এবং কারেন্ট লাইবিলিটিস,
দুটা সবগুলো লাইবিলিটি যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, করলে আমরা 1,55,000 টাকা পাবো। 1,55,000 টাকা এটাতে ভাগ দেবো, তাহলে আমরা পাবো। অর্থাৎ লাইবিলিটি এখানে আমাদের কোন দুটা, এখানে হচ্ছে এই যে অ্যাকাউন্টস পেয়েবল আর মর্টগেজ পেয়েবল, এই দুটো হচ্ছে লাইবিলিটি, আর লং টার্ম এটা হচ্ছে কারেন্ট। এই দুটো যোগ করব, এই দুটো যোগ করব, করে দুটো যোগ করে একে ভাগ দেবো কত, 2 দ্বারা ভাগ দেবো, দিলে আমরা এভারেজ লাইবিলিটি পাবো। তাহলে সেই এভারেজ লাইবিলিটি দ্বারা এখানে ভাগ করেছি। আচ্ছা, তারপর গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও আমাদের আয় বিবরণীর কোনো দফাকে যদি রেশিও বের করতে চাই, তাহলে গ্রস প্রফিটকে আমরা সেলস দ্বারা ভাগ করবো। আয় বিবরণীর আমাদের মাদার যে আইটেমটা সেটা হচ্ছে সেলস। সেলস এটা হচ্ছে আয় বিবরণীর মাদার আইটেম। তাহলে এই সেলস থেকে আস্তে 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 আমরা সবকিছু বাদ দিব, বাদ দিয়ে আমরা নেট ইনকাম বের করবো। তাহলে গ্রস প্রফিট মানে আয় বিবরণীর যে রেশিও বের করতে বলবে সেটাকে আমরা সেলস দ্বারা ভাগ করবো। যে গ্রস প্রফিট রেশিও বের করতে বলছে, তাহলে গ্রস প্রফিট হচ্ছে, গ্রস প্রফিটকে আমরা সেল দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা নিট প্রফিট রেশিও বের করতে বলছে, নিট প্রফিটকে সেলস দ্বারা ভাগ করব। মানে আয় বিবরণীর কোনো রেশিও যদি বের করতে বলে, তাহলে সেটাকে আমরা সেলস দ্বারা ভাগ করব। তাহলে গ্রস প্রফিট আমাদের এখানে কত আছে, আমরা ক্রেডিট সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, সেলস রিটার্ন বাদ দিব, দিলে আমরা টোটাল সেল পাবো, নিট সেল পাবো। সেই নিট সেল থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেয়, তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস কস্ট অফ গুডস সোল্ড কি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কিরকম, যে আপনি ধরুন আপনার দোকানে একটা সাবান কিনেছেন, 50 টাকা দিয়ে সাবান কিনেছেন ইউনিলিভারের কাছ থেকে, বিক্রয়ের জন্য কিনেছেন। কত টাকা, 50 টাকা দিয়ে কিনেছেন। এই সাবানটা কি করেছেন, আরেকজনের কাছে বিক্রি করেছেন। আরেকজনের কাছে বিক্রি করেছেন, এই সাবান কত দিয়ে, 60 টাকা দিয়ে বিক্রি করেছেন। তাহলে 60 টাকা দিয়ে বিক্রি করেছেন, এই 60 টাকার নাম হচ্ছে সেলস ভ্যালু বা সেলস। আর এই যে 50 টাকা দিয়ে কিনলেন, যে যে সাবানটা 60 টাকা দিয়ে বিক্রি করলেন, সেটা কিনা ছিল কত দিয়ে, 50 টাকা, এটা নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রি করেছেন সেটা ব্যয় ছিল কত টাকা, 50 টাকা। তাহলে এই 50 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সেলস থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাই, গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটকে আমরা নেট সেল দ্বারা ভাগ করব, করলে আমরা যেটা পাবো সেটা। তো স্ট্যান্ডার্ড গ্রস প্রফিট রেশিও হচ্ছে 20 থেকে 30% গ্রস প্রফিটের, সেটা আছে কত, 50%। তাহলে এটা কি স্যাটিসফ্যাক্টরি। নেট ইনকাম আমাদের ঠিক একই রকম ভাবে নেট ইনকাম বের করে নিতে হবে। অঙ্কে নেট ইনকাম দেওয়া আছে 25,000 টাকা। 25,000 টাকা নেট ইনকাম দেওয়া আছে। তো 25,000 টাকা যদি নেট ইনকাম দেওয়া থাকে, আপনারা সহজ হবে আরো, যদি আপনারা যাদের হচ্ছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট আছে, আমার যে পূর্বে 97, 98, তার মধ্যে 96, এই ভিডিও ক্লাস 94, এই ভিডিও ক্লাসগুলো রেশিও অ্যানালাইসিসের ক্লাসগুলো দেখবেন, আপনার কাছে অনেক ইজি লাগবে। ওই ক্লাসগুলো করতেও ভালো লাগবে তখন আপনার। ওই ক্লাসগুলো একটু দেখবেন, ইউটিউবে সম্পূর্ণ দেওয়া আছে এবং প্লে লিস্ট করে দেওয়া আছে। আপনার প্লে লিস্টে গিয়ে 97, 98, 97 দেখবেন, 98 দেখবেন, কোন সালে ভিডিওগুলো দেবো সে ওখানে দেওয়া আছে। আপনি দেখলে আরো বেশি আইডিয়া পাবেন, আরো বেশি ভালো লাগবে। তাহলে এটা নেট ইনকামকে আমরা ক্রেডিট সেলস দ্বারা ভাগ করেছি, ওই সেলস দ্বারা ভাগ করতে হবে এত %। তাহলে স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে কত, 5 থেকে 10। স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে কত, 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের নেট ইনকাম যে রেশিও বা নেট প্রফিট রেশিও হচ্ছে এত %। তাহলে ক্যালকুলেট কত হয়েছে আমাদের এই এত। তাহলে এটা কি অবস্থা আছে, স্ট্যান্ডার্ড স্যাটিসফ্যাক্টরি অবস্থায় আছে। যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে ভ্যালু 5% থেকে 10%-এর মধ্যে থাকতে হবে, সেটা আমাদের আছে 6.25%, যেটা আমাদের স্ট্যান্ডার্ড লিমিটের লোয়ার লিমিটকে অতিক্রম করেছে, এক্সিড করেছে। অতএব আমাদের এই প্রতিষ্ঠানটি কি অবস্থা আছে, স্যাটিসফ্যাক্টরি, হাইলি স্যাটিসফ্যাক্টরি অবস্থায় আছে। আচ্ছা, এইভাবে এটা আমাদের এইভাবে শেষ এটা করা আছে। এখন এই অঙ্কের মতো কিন্তু এই অঙ্কটাও, এই 2 নাম্বার একই একই অঙ্ক। এখানে হচ্ছে আমাদের বিল্ডিং, ল্যান্ড, এই দুটো হচ্ছে স্থায়ী সম্পত্তি। এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কিন্তু এইদিকে আসবে, এটা এখানে আসবে না, এটা এই পাশে আসবে, হ্যাঁ, এটা এখানে আসবে না। তাহলে আমাদের ল্যান্ড আর বিল্ডিং কিন্তু স্থায়ী সম্পত্তি, ফিক্সড অ্যাসেট। এই দুটো হচ্ছে ফিক্সড, এই দুটো হচ্ছে কি, ফিক্সড অ্যাসেট। আর আমাদের
বাদ বাকিগুলো কিন্তু কারেন্ট অ্যাসেট। আমাদের এই ক্যাশ, রিসিভেবল এবং ইনভেন্টরি এই তিনটা কিন্তু কারেন্ট অ্যাসেট। আর অ্যাকাউন্টস পেয়েবল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লাইবিলিটিস, আর এখানে লং টার্ম লাইবিলিটিস নাই। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে 1,00,000, সেলস দেওয়া আছে 1,00,000, কস্ট অফ গুডস দেওয়া আছে 60,000, নেট ইনকাম দেওয়া আছে 15,000। ওই অঙ্কটাই ঠিক জাস্ট এখানে দিয়েছে, ঠিক একই রকম ভাবে এটা আমাদের করতে হবে। এটা একটু দেখে নেবেন, এটাই ইজি আছে। সূত্রের সাথে সূত্রগুলো মিলাবেন। মিলালে আপনারা যখন একটু অঙ্কটা এটা করবেন তখন আপনার কাছে সহজ লাগবে। হ্যাঁ, আর যদি এরকম প্রত্যেকটা অঙ্কের ভিডিও ক্লাস কিন্তু আমার দেওয়া আছে ইউটিউবে, আপনারা এসে ইউটিউবে থেকে সার্চ দিয়ে খুঁজে বের করে একটু দেখবেন। কমের ভিডিওগুলো দেখবেন, ক্রেডিট অপারেশনাল ম্যানেজমেন্টের রেশিও অ্যানালাইসিসের ভিডিও ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনার কাছে ইজি লাগবে। আচ্ছা, এই অঙ্কটা একই অঙ্ক, একই রকম আমাদের, এটাও ঠিক একই রকম, 1 নম্বরের সেম। 3 নম্বর যে অঙ্কটা একেবারে 1 নম্বরের মতো, ওই অঙ্কই আর কি বলা যায়। 3 নাম্বার, তারপরে আছে 4 নাম্বার। 4 নাম্বারও একই অঙ্ক। দেখেন 1 2 3 4 একই অঙ্ক, 1 2 3 4 একই অঙ্ক। এটাও প্রায় কাছাকাছি, কিন্তু একটু এলোমেলো ভাবে দেওয়া আছে এখানে, শুধু ইনকাম স্টেটমেন্টের দফা দেওয়া আছে। আর এখানে ডাইরেক্ট টোটাল অ্যাসেট দেওয়া আছে, এটা। এই তিনটা হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স শিটের আইটেম, আর উপরের গুলো হচ্ছে সব ইনকাম স্টেটমেন্টের আইটেম। তাহলে মোটামুটি 1 2 3 আপনারা একটু বাসায় দেখবেন, আর এগুলো ভিডিও ক্লাস দেওয়া আছে সেখানে দেখবেন। আমি তারপরে সেগুলোর সমস্যাগুলো আলোচনা করব। প্রত্যেকটা আলোচনা করা কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ অঙ্কগুলা আরো অনেক ধরনের অঙ্ক আছে। আর এই অঙ্কটা একটু একই রকমই, কিন্তু এটা আমি আলোচনা করব আপনাদের। একটু এই অঙ্কটা বুঝাই বড় ব্যাপার। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি, অঙ্কটা বুঝতে পারলে এটা আমরা করতে পারবো, ইজি আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 1 2 3 4 যদি 5 দেখতে পারেন, 1 তো করা হলো, 2 3 4 5 যদি আপনার দেখার সময় হয় তো 5টা একটু দেখেন। আর রেশিও অ্যানালাইসিসে এই ধরনের অঙ্ক সবগুলো একই টাইপের। আর আমরা অঙ্ক যেটা দেখব সেটা হচ্ছে 6 নাম্বার টাইপ যে অঙ্কটা, এটা একটু হালকা ব্যতিক্রম, বেশি না, ওই একের মতনই। আর অঙ্ক হচ্ছে দেখবো এটা এবারে আসার সম্ভাবনা রয়েছে, এই যে এরকম অঙ্ক, এই টাইপ অঙ্ক। 7 নাম্বার অঙ্ক যেটা আছে, 7 নাম্বার, একটু একটু লিখে রাখেন। 7 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, তারপরে আছে 10 নাম্বার, 7 9 10। এই তিনটা অঙ্ক একই টাইপের, এই ধরনের অঙ্ক এবার আসার সম্ভাবনা রয়েছে। যদি দেয় তাহলে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। আর এইগুলা অঙ্ক অত মানে এত বেশি জটিল দিবে না, তবে ওই যে 7 9 10 এই ধরনের অঙ্ক আমরা আলোচনা করব। আর আগে আপনি 3 4 5 এই ধরনের অঙ্কগুলো বাসায় দেখেন। আমরা সামনের দিন আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে রাখতে চাচ্ছি এখানে, আজকে তাহলে এখানে রাখি ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।